Oh, it's taken. Full toss. It's a wicket for Tashkeen Ahmed and a win for Bangladesh by 7 runs. মিরপুরে প্রথম ওয়ানডেতে কষ্টার্জিত জয় বাংলাদেশের। আফগানিস্তানকে 7 রানে হারালো টাইগাররা। প্রথম বোলার হিসেবে কোন দেশের হয়ে সব ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড সাকিব আল হাসানের। মিরপুরে টাইগার সমর্থকদের উল্লাস। এইভাবে জিতাটার মধ্যে আনন্দ একটা মজা আছে। আমরা জিতেছি, আমরা অনেকে উল্লাসিত। বাংলাদেশ দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কোর উদ্বেগের জবাব দেবে সরকার, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আবারও বললেন বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে। মৃত ঘোষণার পর কেঁদে ওঠা নবজাতক গালিবা লাইফ সাপোর্টে। অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা আশঙ্কাজনক, জানালেন চিকিৎসক। মৃত ঘোষণাকারীর শাস্তি দাবি। রাজধানীর কাঁঠাল বাগান ও হাতিরপুলে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বিভিন্ন অনিয়মের দায়ে দুটি হাসপাতালকে 22 লাখ টাকা জরিমানা, আটক 3। মাদারীপুরের শিবচরে মোবাইল চুরির অভিযোগে 13 বছরের কিশোরের ওপর বর্বর নির্যাতন। শেকল বাঁধা অবস্থায় উদ্ধার, অভিযুক্ত কামরুল আটক। এবং দখলসহ নানা কারণে বছরের বেশিরভাগ সময়ে পানি থাকে না অধিকাংশ নদীতে। নজরদারি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। শুরুতেই বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে 7 রানের কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ। এদিন বিশ্বের প্রথম বোলার হিসেবে কোন দেশের হয়ে সব ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়েন সাকিব আল হাসান। মিরপুরে আগে ব্যাট করতে নেমে তামিম ও মাহমুদুল্লাহর 50-তে 265 রান করে স্বাগতিকরা। জবাবে রহমত শাহিদের দুর্দান্ত ব্যাটিংয়ের পরেও শেষ দিকে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 258 রানে থামে আফগানদের ইনিংস। শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। স্কোরবোর্ডে 1 রান যোগ হতে 0 রানে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। তামিম ও ইমরুল জুটি যোগ করেন 83 রান। ইমরুল ব্যক্তিগত 37 রানে আউট হলেও ক্যারিয়ারে 33তম 50 তুলে নেন তামিম। সেই সাথে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে 9000 রানের রেকর্ড স্পর্শ করেন। তিনি আউট হন ব্যক্তিগত 80 রানে। দারুণ খেলতে থাকা মাহমুদুল্লাহ ফেরেন 62 রানে। এরপর দলের হাল ধরা সাকিব ভালো খেললেও আউট হন 48 রানে। শেষ দিকে কেউই নামের প্রতি সুবিচার না করতে পারায় 265 রানে থামে টাইগারদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 46 রানের 7 ঘরে ফেরেন 2 আফগান ওপেনার। তবে এরপর দুর্দান্ত খেলতে থাকেন রহমত ও শাহিদি। তৃতীয় উইকেটে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি গড়েন তারা। দুজনই 50 তুলে নেন। বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়ায় একসময় ম্যাচ থেকে ছিটকে দেয় স্বাগতিকরা। তবে শেষ থেকে সাকিব, তাসকিন, মাশরাফিদের বোলিং দৃঢ়তায় 258 রানে শেষ হয় আফগানদের ইনিংস। 7 রানে জয় পায় বাংলাদেশ। Oh, it's taken. Full toss. It's a wicket for Tashkeen Ahmed. Wicket number 4. এদিকে বাংলাদেশের জয়ে দারুণ উচ্ছ্বসিত টাইগার সমর্থকরা। তবে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের সমালোচনাও করেন তারা। আর দীর্ঘদিন পর মিরপুরে ক্রিকেট ফেরায় বাড়তি আনন্দ ছিল সমর্থকদের মাঝে। আজকে আমরা জিতছি, অনেক ভালো লাগতেছে। বাংলাদেশ চ্যাম্পিয়ন, বাংলাদেশ। আমরা জিতেছি, আমরা অনেকে উল্লাসিত। বাংলাদেশ আমাদের মধ্যে আশার আলো উদ্দীপ্ত ছিল। লাস্ট পর্যন্ত আমরা জয় হয়েছি, এইটাই হলো আমাদের মূল কথা। আমরা জয় হয়েছি, জয় হব, বাংলাদেশ জয় হবে সব সময়। আজকে দীর্ঘ 9 মাস পর বাংলাদেশ আজকে একটা ওয়ানডে একটা ম্যাচ আজকে জিতলো। আমরা অনেক অনেক আনন্দিত। অনেক এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় রয়েছেন রিপোর্টার মাকসুম আলম খান। দর্শকদের উল্লাসের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম।
রুদ্র, দারুণ এক জয়ের গল্পই বলবো। ক্ষণে ক্ষণে রং বদলানো একটি ম্যাচই উপভোগ করলেন মিরপুরে এই খেলা দেখতে আসা দর্শকরা। সেই দর্শকদের একাংশ আপনাকে দেখাবো এখন। আমার পাশেই দেখতে পারবেন যে 26,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন যে স্টেডিয়াম, এই স্টেডিয়ামে কিন্তু আজকে প্রায় 20 থেকে 22,000 দর্শক আমরা দেখেছি মাঠে উপস্থিত ছিল। সেই 20-22,000 বলা যায় যে বেশিরভাগ সময় কিন্তু বাংলাদেশের অনুকূলে ছিল না এই ম্যাচটি। তারপরও অনেকেই ছিলেন, অধিকাংশ দর্শকরাই কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে দলের জয় দেখার অপেক্ষায় প্রার্থনা করে গেছেন একেবারে শেষ পর্যন্ত। সেটি আমরা দেখেছি, একেবারে শুরু থেকেই শেষ পর্যন্ত ছিলেন তারা, যারা এখানে অনেকেই হয়তো বাড়িতে চলে গেছেন, তারপরে অধিকাংশ দর্শকই কিন্তু ছিলেন আমরা দেখেছি। এখনো দেখছি যে খেলা শেষ হয়ে গেছে, তারপরে অনেকক্ষণ পরও এখন তাদেরকে দেখছি যে বীরপুরের রাস্তায় কিন্তু তারা বিজয় উল্লাস করছেন। এবং এখানে আরো দেখেছি যে বেশ কিছু ক্রিকেট ফ্যান গ্রুপ, ক্রিকেট সমর্থক গ্রুপকেও আমরা আসতে দেখেছি, যারা বাংলাদেশের পতাকা মাথায় এঁকে বা বুকে এঁকে বা তারা বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জার্সি পরে এসেছেন এবং তারা কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন। আরেকটি কথা বলতে হয়, পারফরমেন্সের দিক থেকে সবাই কিন্তু শেষ পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে এরকম জয় যদিও প্রত্যাশা ছিল না, প্রত্যাশা ছিল আরো দাপুটে জয় হবে, আধিপত্য ছড়িয়ে একটি জয় হবে, কিন্তু সেটি যদিও হয়নি। কিন্তু তারপরেও কিন্তু দর্শকরা থেকে গেছেন যে কাঙ্ক্ষিত জয়, শেষ পর্যন্ত তাদের লক্ষ্য ছিল যে জয় হোক, অন্তত সেটি কিন্তু পেয়েছেন তারা, অন্তত স্বস্তিতে তারা বাড়ি ফিরতে পারবেন সেটি কিন্তু তারা এখন বলছেন। তাদের কিন্তু একটাই কথা যে আরো একটা বিষয় যে মুস্তাফিজকে তারা যদিও মিস করেছেন, বারবার বলছেন, কেননা বোলিং এ একটা বিষয় বলতেই হবে, বোলিং এ কিন্তু শুরু থেকে বাংলাদেশ আফগানিস্তানের ব্যাটসম্যানদের উপর চড়াও হতে পারেনি। আফগানিস্তানের ব্যাটসম্যানরা কিন্তু মাঝখানে খুবই 144 রানের একটি পার্টনারশিপ আমরা দেখেছি। সেই পার্টনারশিপ ভেঙে যাওয়ার পরে কিন্তু আবার আরো একটি পার্টনারশিপ দ্বারা ছিল এবং পরের ব্যাটসম্যানরা কিন্তু ভালো করছিল, কিন্তু তারপরে শেষের দিকে এসে এটি হয়তোবা অনেকের ক্রিকেট বিশ্লেষক বলেন বা সমর্থকদের মতো এটি হয়তোবা বড় দল আর ছোট দলের পার্থক্য। আফগানিস্তান যে বাংলাদেশের তুলনামূলক দুর্বল দল, সেই বিষয়টি কিন্তু প্রস্ফুটিত হয়েছে এর মাধ্যমে, যে শেষ দিকের যে প্রেসার, সেই দিকের চাপটা ছিল, সেই চাপটা তারা কিন্তু নিতে পারেনি, সেই চাপটা আফগানিস্তান দল নিতে পারেনি, সেটি কিন্তু মনে করছেন টাইগার সমর্থকরা। আর সাকিব আল হাসানের এক অনন্য অর্জনে কিন্তু সব টাইগার সমর্থকরা অনেক খুশি এবং তারা অভিনন্দন জানাচ্ছেন সাকিব আল হাসানকে, বিশ্বসেরা অলরাউন্ডার, যিনি এখন বাংলাদেশ ক্রিকেট দলের জন্য তিন ফরম্যাটে দর্শক, বাংলাদেশ এবং আফগানিস্তানের ক্রিকেট ম্যাচের পরবর্তী যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাকসুম আলম খান হোম অফ ক্রিকেট থেকে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এতে দেশে সন্ত্রাসবাদ নির্মূল, আর্থসামাজিক উন্নয়ন সহ তার সরকারের সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের যে লক্ষ্যটা, যে বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, আর্থসামাজিক উন্নতি করব, সেদিক থেকে ব্যাপক সাফল্য আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা বাংলাদেশের দারিদ্র্যের হার কমিয়ে এখন 22.4 ভাগে নিয়ে এসেছি। প্রত্যেক মানুষের মাথাপিছু আয় 1,466 মার্কিন ডলারে আমরা উন্নীত করতে পেরেছি। যারা এই যে উড়ে এসে ক্ষমতা জুড়ে বসেছিল বা অবৈধভাবে ক্ষমতা দখল করে তারপর দল গঠন করে রেখে গেছে, তারা তো ক্ষমতার লোভটা ছাড়তে পারে না। তাদের যে হত্যাযজ্ঞ চালানো, মানুষ পোড়ানো, অগ্নিসন্ত্রাস, মানুষের ক্ষতি করা, নির্বাচন যাতে না হয় তার জন্য বাধা দেওয়া, নানা ধরনের কর্মকাণ্ড করে সমস্যা তারা সৃষ্টি করার চেষ্টা করে, জঙ্গিবাদ, সন্ত্রাসকে তারা উস্কে দেয়। কাজে এই ধরনের বিভিন্ন চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হয়। তবে আমি সবসময় মনে করি জনগণের শক্তি, কাজে যে কোনো চ্যালেঞ্জই আসুক না কেন অন্তত মোকাবেলা করবার মতো সেই শক্তি ক্ষমতা আমাদের আছে, যেহেতু আমি জনগণের শক্তিতে বিশ্বাস করি। একটা রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নিতে ভুল করে তা সেই রাজনৈতিক দলকে তার খেসারত দিতে হবে। আমরা নির্বাচন করেছি, বিএনপি জামাত নির্বাচনে আসেনি, তাদের নির্বাচন ঠেকাতে যে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, কাজে তাদেরকে এখন মানুষ পোড়ানোর সুযোগ করে দিতে হবে? আমার সেটাই প্রশ্ন। বাংলাদেশে একটা মাত্র টেলিভিশন ছিল, বিটিভি। আমাদের সময় আমরা এখন প্রাইভেট যথেষ্ট
টেলিভিশন রয়েছে এবং যার যত ইচ্ছা কথা বলতে পারে। তারা ন্যাশনাল ইলেকশনে অংশগ্রহণ করেনি, কিন্তু তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে তো অংশগ্রহণ করেছে। তাহলে বলবেন কি করে যে তাদেরকে স্পেস দেওয়া হয় না? কথা তো কারো কাছ থেকে আমরা কেড়ে নিচ্ছে না, যার যার ইচ্ছা মতো কথা বলেই যাচ্ছে। তারা মিটিং করছে, র্যালি করছে, সবই তারা করছে। রাজনীতির যথেষ্ট সুযোগ আছে, এতে কোনো সন্দেহ নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে আইএস দাবি করে সম্প্রতি যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি নষ্ট করতেই এই ধরনের ভিডিও প্রকাশ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর উত্তরায় নতুন পাসপোর্ট অফিস উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী। কোনো ভিত্তি কিংবা কোনো সাংগঠনিক কাঠামো কিংবা কোনো নেতার অস্তিত্ব বাংলাদেশে নেই। বাংলাদেশে যেগুলি হচ্ছে, বাংলাদেশকে একটা ষড়যন্ত্রের মুখোমুখি করার জন্য বিভিন্ন সামাজিক মিডিয়াকে যাকে বলে কিংবা অন্য দেশ থেকে মিডিয়ার মাধ্যমে আপলোড করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে যাচ্ছে। আমাদের দেশের মানুষ আইএস এবং এই ধরনের জঙ্গিবাদকে পছন্দ করে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কো উদ্বেগ জানিয়ে যে প্রতিবেদন দিয়েছে, আগামী সপ্তাহে তার জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানী বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে গবেষণা শীর্ষক এক কর্মশালার উদ্বোধন করে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দিয়েই রামপাল প্রকল্প নির্মাণ করা হচ্ছে বলে আবারও জোর দাবি করেন নসরুল হামিদ। এখানে কিছু টেকনিক্যাল বিষয়গুলো আছে যেগুলো আমাদেরকে জানাতে হবে, কারণ এই টেকনিক্যাল বিষয়গুলো হয়তো ইউনেস্কো জানতে পারলে, এর আগেও আমরা জানিয়েছি, এখন আমরা আরো ডিটেল ভাবে জানাচ্ছি এবং তাদের যে আশঙ্কা যেটা আছে যেগুলির উপর, সেই আশঙ্কা জায়গায় আমরা চাচ্ছি যে এই আশঙ্কা যাতে না থাকে, আমরা কিভাবে টেকনিক্যাল জায়গাটাকে আমরা মিট করছি সেই বিষয়গুলো তাদেরকে জানানো প্রয়োজন। আমার মনে হয় আগামী সপ্তাহের মধ্যে আমরা জবাবটা দিয়ে দিই। সরকার খুব অ্যানালাইসিস করে $2 বিলিয়ন রিস্ক নিতে যাচ্ছেন। কেন সরকার এরকম ভাবে একটা কাজ করবেন যেটা $2 বিলিয়ন রিস্ক নিয়ে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবে? আমার তো মনে হয় না এই ধরনের কাজের দিকে কখনো সরকার যাবে। রাত 11টার সময় আরো থাকছে। পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে উপকূলে। দক্ষিণের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে কর্মচঞ্চলতা, বেড়েছে রাজস্ব আদায়। ব্লেজ এলইডি লাইট বদলান, লাইফ বদলান। ফরিদপুরে মৃত ঘোষণার 6 ঘন্টা পর দাফনের সময় কেঁদে ওঠা নবজাতক গালিবা হায়াতের অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, শিশুটির শরীর থেকে অনবরত রক্ত ছড়ার কারণে তার অবস্থা স্বাভাবিক হচ্ছে না। তবে গালিবার বাবার দৃঢ় বিশ্বাস, মৃত্যুর সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠবে তার মেয়ে। পাশাপাশি জন্মের পর তার মেয়েকে মৃত ঘোষণাকারী ফরিদপুরের সেই চিকিৎসকের শাস্তি দাবি করেছেন তিনি। ফরিদপুর থেকে শনিবার হেলিকপ্টারে করে ঢাকায় আনার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন মৃত ঘোষণার পরও অলৌকিকভাবে বেঁচে যাওয়া নবজাতক গালিবা হায়াত। বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, গালিবার শরীরে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তবে মাত্র 5.5 মাসে ভূমিষ্ঠ হওয়া শিশুর উপর টানা 3 দিনের ধকলের পরও বেঁচে থাকাটা অলৌকিক বলে দাবি করেন চিকিৎসক। এমনকি গালিবার বেঁচে থাকাটা চিকিৎসা বিজ্ঞানের যুক্তিকেও হার মানিয়েছে বলে জানান তিনি। ইটস রিয়েলি এ মিরাকল। এইটা বাচ্চারা যে এখনো সার্ভাইভ করছে, এটা মেডিকেল সায়েন্স ক্যানট এক্সপ্লেইন ইট। এটা এক্সপ্লেইন করা যাচ্ছে না। আমরা ওকে লাইফ সাপোর্টে দিয়ে দিয়েছি। ওর প্রচুর ইনফেকশন এবং ওর বিভিন্ন জায়গা থেকে ওর ব্লিডিং হচ্ছে। একটা আশ্চর্যজনক যে ওর এত ব্লিডিং হচ্ছে কিন্তু স্টিল তার মুভমেন্টটা আমাদের কাছে এক্সপেক্টেড চেয়ে বেশি হচ্ছে। তবে এত কিছুর পরও নবজাতক গালিবার বাবা শতভাগ আশাবাদী। এছাড়া তার মুমূর্ষু সন্তানকে হেলিকপ্টারে করে যিনি ঢাকায় আনার ব্যবস্থা করেছেন তার প্রতিও কৃতজ্ঞ তিনি। যেহেতু ওইখান থেকে ফিরে আনছে আল্লাহ, অবশ্যই ও ইনশাল্লাহ বেঁচে আসবে। যে ডাক্তার ওকে মৃত ঘোষণা করলো, সে এইটা চেক ঠিকভাবে কেন করলো না এবং ওকে কেন অবজারভেশনে রাখলো না? ওকে যদি ঠিক মতো অবজারভেশনে রাখতো তাহলে আজকে ওর ইনফেকশনটা হইতো না। সুলেমান শিখর নামে বড় ভাই, পুরো দায়িত্বটা উনি নিছে যে তুমি কোনো চিন্তা করো না, সবকিছু আমি হ্যান্ডেল করব। দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, সবাই যে ওর জন্য যেভাবে দোয়া করতেছেন দোয়া করবেন।
ওই জন্য সুস্থভাবে ওকে এখান থেকে নিয়ে যেতে পারি। ফরিদপুরে গত বৃহস্পতিবার বেসরকারি ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে জন্ম নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে গালিবাকে। তবে দাফনের ঠিক পূর্ব মুহূর্তে গালিবা কেঁদে উঠলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে 2 দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পর তাকে ঢাকায় নিয়ে আসা হয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে মোবাইল চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে 13 বছরের এক কিশোরের ওপর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত কামরুলকে আটক করেছে পুলিশ। রাতে শিবচর উপজেলার কুতুবপুর থেকে তাকে আটক করা হয়। এর আগে বিকালে নির্যাতনের শিকার মেহেদীকে কুতুবপুর থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত বুধবার কুতুবপুর গ্রামের কামরুল ব্যাপারীর বাড়ি থেকে মোবাইল চুরি হয়। এর পর শনিবার গভীর রাতে মোবাইল চুরির অভিযোগে মেহেদীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কামরুলের লোকজন। এরপর বাড়ির উঠোনে শেকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে মেহেদীকে মারধর করে তারা। এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে বিকেলে শেকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা। বাড়িতে গেছি না তো আমার সেকলটা বাঁধছে। আচ্ছা আমি কি হয়েছে কম মোবাইল নিয়েছি বুধবার। আচ্ছা আমি আর সব চাকরি দিয়েছি দেন এমন এমন জায়গা আসছিলাম এই করে দেন রাত 2:30টায় বাইন্দা রাখছে। আর বৃষ্টির মধ্যে তারা বাচ্চাটাকে আটক রেখে থানায় সোপর্দ করে নেয়, মারধরও করেছে। এটা নিঃসন্দেহে খুব অন্যায় করেছে। এই ঘটনায় কামরুল ব্যাপারী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে কানাডার সঙ্গে কি আলোচনা হয়েছে তা প্রধানমন্ত্রী দেশে ফিরে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, নূর চৌধুরীকে ফেরত পাওয়ার বিষয়ে সবচেয়ে বড় বাধা হল কানাডার আইন। রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা এবং দায়রা জজদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। নূর চৌধুরী যখন অ্যাপ্লিকেশন করেছে সেখানে সে বলেছে যে তাকে এখানে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে বা দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের আলাপ আলোচনাটা হচ্ছে যে আইনের এই পর্যায়ে কিভাবে আমরা তাকে ফেরত আনতে পারি। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে ফিরবেন তিনি বিস্তারিতভাবে এই ব্যাপারে বক্তব্য রাখবেন। ভয়েস অফ আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য বলে অভিহিত করেছে বিএনপি। দলটির দাবি, দেশের স্বাভাবিক রাজনীতির কোনো সুযোগ রাখেনি সরকার। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমরা সমাবেশ মিছিল এটা একেবারে আমরা করতে পারি না। কখনো কখনো এটা মানে একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে করা যায়। বাইরে তো সমাবেশ করার কোনো সুযোগ নেই, এটা তো আপনারা দেখেছেন। আগে যেটা আমরা 7 দিন 10 দিন 15 দিন 1 মাস ধরে প্রচার করতে পারতাম, একেবারে 24 ঘন্টা কোনো ক্ষেত্রে 12 ঘন্টা আগে আমরা পারমিশন। সে তো গণতন্ত্র কতটুকু আছে এখানে যারা মিডিয়ার বন্ধুরা আছেন তারাও জানেন, এখানে জনগণ জানে, রাজনৈতিক দলগুলো জানে। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য তার মতো করে দিয়েছেন, যার মধ্যে সত্যতার কোনো লেশ মাত্র নাই। রাত 11টার সময় আরো থাকছে। জর্ডানে আদালত প্রাঙ্গণে লেখককে গুলি করে হত্যা। ইসলাম অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছিল। বন্দুকধারী গ্রেফতার। দখল ও দূষণের কবলে মুমূর্ষু ঢাকার 4টি নদী। অবৈধ দখলে যেমন ক্রমান্বয়ে নদীগুলো ছোট হয়ে আসছে, তেমনি বর্জ্য অব্যবস্থাপনার কারণে বিপজ্জনক মাত্রায় দূষিত নদীর পানি পরিশোধন করেও ব্যবহার করা যাচ্ছে না। বিশেষজ্ঞরা সমন্বয়হীনতার কথা বললেও নদী কমিশন বলছে জনবল সংকটের কারণে সম্ভব হচ্ছে না অধিকাংশ পরিকল্পনা বাস্তবায়ন। আরো জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। দখল, ভরাট, আবর্জনা নিক্ষেপ নানাবিধ কারণে রাজধানীর নদীগুলো হারিয়েছে নিয়মিত গতি ও ছন্দ। কোনো কোনো অংশ স্রোতহীন হয়ে রূপ নিয়েছে আবর্জনার ভাগাড়ে। ঢাকা ঘিরে থাকা 4 নদী শীতলক্ষা, তুরাগ, বালু ও বুড়িগঙ্গার প্রায় একই দশা। বর্জ্যের মিশ্রণে নদীর পানি সবর্ণ হারিয়ে কোথাও রং নিয়েছে লালচে, আবার কোথাও কালো। আর দখলের চিত্র তো আরও বেশি। সীমানা পিলার ছাড়িয়ে নদীর ভেতরে গড়ে তোলা হয়েছে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা, পাশাপাশি নদীর ভেতরে বালু ভরাট করে চলছে ব্যবসা। মোহাম্মদপুর বেণীবাঁধ এলাকায় নদীর জমি ভরাট করে গড়ে তোলা হয়েছে গ্যারেজ। কথা বলতে গেলে অনেকে এড়িয়ে যান।
মাসুদ ভাইয়ের ওরা এই জায়গাটা পরট করছে। মাসুদ ভাই তো মনে করেন যে এটা আবার সঠিক কিন্তু বাড়াটা নেয় না, বাড়ানে কিন্তু তাদের পোলাপানে নেয়। স্থানীয় এই নেতার ফোন নম্বর সংগ্রহ করে ফোন দিলে ওপাশ থেকে জানানো হয় তিনি মাসুদ নন। আপনারা তো জানেন যে এটা নদী ছিল, এই নদীটা ওরা পরট করছে। আপনি মাসুদ না? না না না, মাসুদের নাম্বার বলে যে এই নাম্বারটা দেয়া হলো আমাকে। না না, এটা মাসুদের নাম্বার, এটা আমার। এই নদী বিশেষজ্ঞের মতে অভাব রয়েছে পর্যাপ্ত নজরদারির, অভাব রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের। মাঝে এগুলো মনে হবে চর, আসলে চর না, এগুলো দখল করা হয়েছে। এই নদীগুলো জৈবিকভাবে মুমূর্ষ, যারা এই দখলগুলো দেখবে না তারা হলো এটা নজরদারি করে নাই, বা তারা কোনো কোনো ক্ষেত্রে পেছনের দরজা দিয়ে তারা এক ধরনের সহযোগিতা করেছে। তাই মেনে নদী কমিশন বলছে লোক সংকট ও পরিবেশ অধিদপ্তর সহ অন্যান্য সেবা সংস্থাগুলোর আগ্রহের কমতি রয়েছে নদী পুনরুদ্ধারে। এই নদী রক্ষার জন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কাজ কেউ কোনো ডিপার্টমেন্ট বা কোনো মিনিস্ট্রি করেনি। এক্ষেত্রে আমি পরিবেশ অধিদপ্তরের তারা সেরকম ভাবে সফল হয়নি, বরং যদি খুব নেকেডলি বলি তারা ব্যর্থই হয়েছে। আমরা এখন এগুলোকে আইডেন্টিফাই করতে চাই কে তারা এই দায়ী। প্রভাবশালী ও রাজনৈতিক মদতপুষ্টদের নদী দখল এবং সেই দখল করা জায়গায় দেদারসে ফেলা হচ্ছে শিল্প কারখানার বর্জ্য। বিশেষজ্ঞরা বলছেন ভাববার সময় নেই। রাজধানীর চারপাশের নদীগুলোকে পুনরুদ্ধারে এখনই যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া যায় তাহলে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে নগর জীবনে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বর্ষা মৌসুমে কেবল 3 মাস পানি থাকলেও বছরের অন্য সময়ে গাইবান্ধার বেশিরভাগ নদী পানি শূন্য থাকে। একদিকে চর জেগে উঠছে, অন্যদিকে দখল হয়ে যাওয়ায় ধীরে ধীরে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে এক একটি নদী। সংশ্লিষ্টরা বলছেন নদী খননের বিকল্প নেই। এ কাজের জন্য বরাদ্দ করা অর্থ লোপাট হয়ে যাওয়ায় কাজের কাজ কিছুই হয় না বলে অভিযোগ তাদের। রিপোর্ট করেছেন হেদায়েতুল ইসলাম বাবু, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। গাইবান্ধা শহরের পাশ দিয়ে বয়ে চলা এই নদীর নাম আলাই। ঘাঘর থেকে উৎপত্তি হয়ে গোবিন্দগঞ্জ উপজেলায় মিশেছে কাটাখালী নদীর সাথে। 44 কিলোমিটার দৈর্ঘ্যের আলাই নদী ছিল এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার উৎস। কালক্রমে ভরাট হতে হতে নদীটি এখন মৃতপ্রায়। পানিটালা প্রত্যাহার করার ফলে আমাদের দেশে অসংখ্য ছোট নদী মরে যাবে, ফলে আমাদের পরবর্তী প্রজন্ম মরুভূমির মুখোমুখি দাঁড়াবে। ভাটিয়ালি, ভাওয়াইয়া গান, যেটা যে নদী থেকে এই গানগুলোর উৎপত্তি, সেই গানগুলো কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে। সেটা হলো একমাত্র কারণ কিন্তু নদী। সারা বছর নদ নদীগুলোতে পানি না থাকায় নদী নির্ভর বিভিন্ন পেশার মানুষের জীবন জীবিকা বিপর্যয়ের মুখে পড়েছে। নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় বন্যার পানিতে ভেসে যায় গ্রামের পর গ্রাম। আবার পানি নেমে গেলেই দেখা দেয় তীব্র ভাঙন। বরাদ্দ হচ্ছে, স্যাংশন হচ্ছে, কাজ শুরু হবে, কই নাই তো। ঘাটের মধ্যে মাছ নাই, এখন কিভাবে আমরা জীবন যাপন করে? নদীটার পানি ঘুরে দেওয়া যায় তাহলে আমাদের কঞ্চিপাড়া তথা গাইবান্ধা জেলা নদী ভাঙন থেকে রক্ষা পাবে। বিশিষ্টজনদের অভিযোগ, নদী শাসনের জন্য প্রতি বছর সরকার অর্থ বরাদ্দ দিলেও তার যথাযথ ব্যবহার হয় না। কয়টা ব্লক ফেললো, কয়টা বোল্ডার ফেললো, কিংবা কয় বস্তা মাটি ওখানে ফেলে নদীর ঢাকাবার ব্যর্থ চেষ্টা করা হলো, এর কোনো হিসাব কিতাব নাই। যেহেতু ওইটার কোনো হিসাব নাই, অর্থ লোপাটেরও কোনো হিসাব থাকে না। অবশ্য নৌ পরিবহন মন্ত্রী জানালেন, নদীগুলোর নাব্য ফিরিয়ে আনতে সরকার নদী খননের কাজ শুরু করবে। আমাদের 53টি নদীপথ খনন এবং পরবর্তীতে আরো 53টি এবং বিশেষ নদী 12টি, মোট 118টি নদী আমরা খনন করব। ব্রহ্মপুত্র নদ ছাড়াও তিস্তা, করতোয়া, ঘাঘট, আলাই, মানস ও বাঙালি নদী গাইবান্ধার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এর মধ্যে ভরাট হয়ে গেছে করতোয়া। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক পরিচালনা সহ বিভিন্ন অনিয়মের দায়ে রাজধানীর কাঁঠালবাগান ও হাতিরপুলের দুটি হাসপাতালকে 22 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সকালে কাঁঠালবাগানের পদ্মা জেনারেল হাসপাতাল ও হাতিরপুলে ব্রাইটন হাসপাতালে পৃথক অভিযান চালায় র্যাব 2-এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডাক্তারের স্বাক্ষর নকল করে ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরি, অবৈধ বিদেশি ওষুধ বিক্রি, দক্ষ জনবল ছাড়া ল্যাবরেটরি পরিচালনা সহ বিভিন্ন অব্যবস্থাপনা দেখতে পায় র্যাব। পরে পদ্মা জেনারেল হাসপাতালকে 16 লাখ ও ব্রাইটন হাসপাতালকে 6 লাখ টাকা করে জরিমানা করেন র্যাব 2-এর ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এ সময় 3 জনকে আটক করা হয়।
পদ্মা হসপিটালে আমরা দেখলাম যে ডাক্তারের সিগনেচার ছাড়াই কিন্তু এখানে রিপোর্ট তৈরি হচ্ছে, একটি অপরাধ। পাশাপাশি এদের ব্লাড ব্যাংকের কোনো অনুমোদন নেই, মেয়াদ উত্তীর্ণ এবং কিছু ইন্ডিয়ান ব্যান্ড ওষুধ আমরা পেয়েছি। পাশাপাশি তাদের ওটিও কিন্তু অত্যন্ত নোংরা। তো এই সমস্ত কারণে এই পদ্মা ডায়াগনস্টিককে মোট 16 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে। আর এখানে যে ব্রাইটন হসপিটাল রয়েছে, এখানে তাদের ওটিটা খুব মানসম্মত নয় এবং প্রচুর ধুলাবালি ময়লাযুক্ত। পাশাপাশি এখানে কোনো টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান ছাড়াই যিনি আসলে একজন সাধারণ এমএলএসএস বা একজন স্টাফ, সেই কিন্তু আসলে এই ধরনের টেস্টগুলি তৈরি করছেন। এই কারণে এই প্রতিষ্ঠানকে মোট 6 লক্ষ টাকা, এই দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট 22 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে। রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করায় জনশক্তি রপ্তানিতে সহায়তাকারী প্রতিষ্ঠান গামকার অফিস গুলশান থেকে সরিয়ে নিতে 15 দিনের সময় বেঁধে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। সকালে মেয়র গুলশান 2 নম্বরের প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এলাকাবাসী বিভিন্ন অভিযোগ করায় প্রতিষ্ঠানটি স্থানান্তরের সময়সীমা বেঁধে দেন মেয়র। প্রতিষ্ঠানটি উপসাগরীয় 6টি দেশে জনশক্তি রপ্তানিতে মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণকারীদের সমন্বয় করে। ঢাকায় 26টি মেডিকেল স্লিপের মাধ্যমে এই অফিস থেকে পাঠানো হয়। ব্যাপক সমাগমের কারণে ওই এলাকায় যানজট সৃষ্টি হয়। এলাকাবাসী এ ব্যাপারে বারবার অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় সিটি কর্পোরেশনের সহায়তা কামনা করেন তারা। পুরো গুলশানে এই একটা রাস্তার জন্য ধরেন প্রতিদিন 10 থেকে 20,000 মানুষ আসছে, পুরো এলাকাতে এটার জন্য যানজটের সৃষ্টি হচ্ছে। মেয়র মহোদয় 1 সপ্তাহের কথা বলছেন, আমি ওনাকে বলেছি 2 সপ্তাহের ভিতর আমাদের অফিস ওটা চালু হয়ে যাবে। সুতরাং সেখানে যদি আমার এই অফিসটাও থাকে এবং ওটাও থাকে, এখানে অন্তত 60% আপনার লোড কমে যাবে। প্রত্যেক দিন ব্লক করে ফেলে এবং 24 ঘন্টা প্রায় এটি চলে। মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। ওনাদেরকে 15 দিন সময় দেওয়া হবে, তবে 7 দিনের মাথায় যদি ওনারা ইমপ্রুভ না করেন, নতুন জায়গা আমাকে দেখাতে না পারেন, 7 দিনের মাথায় বন্ধ করে দেওয়া হবে। দেখছেন রাত 11টার সময়। এটা থেকে তোর মতো বন্ধু পাবো না, কিন্তু স্টার স্ট্যাটাস পাবি, অ্যাকাউন্ট ইনফরমেশন পাবি রে, প্রোফাইল আপডেটও করতে পারবি। এত কিছু করা যায়? হ্যাঁ। আজব তো। প্রয়োজন যাই হোক, মাই জিপিএতে সবই পারবেন। আর ডাউনলোডে 50 MB ইন্টারনেট একদম ফ্রি। গ্রামীণ ফোন। মৌসুমের শেষে উপকূলীয় নদী ও সমুদ্রে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। দক্ষিণের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটার বিএফটিসি ঘাটে ফিরেছে কর্মচঞ্চলতা। পাইকার, আড়তদার, জেলে ও শ্রমিকদের ভিড়ে মুখরিত ঘাটটি। সমুদ্রে মাছ ধরার নিরাপদ পরিবেশ সৃষ্টি হওয়া ও ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় দারুণ খুশি জেলেরা। বিএফডিসি কর্মকর্তারা বলছেন এতে বেড়েছে সরকারি রাজস্ব আদায়ের পরিমাণও। এম এ আজিমের পাঠানো তথ্য ও এসএম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একের পর এক জলদস্যু বাহিনীর আত্মসমর্পণে গভীর সমুদ্রে মাছ ধরার নিরাপদ পরিবেশ ফিরে পেয়েছে জেলেরা। আর সেই সাথে গত কয়েক সপ্তাহ ধরে বেড়েছে ইলিশ মাছের পরিমাণও। প্রতিদিন শত শত ট্রলার মাছ বোঝাই করে ফিরছে বরগুনার পাথরঘাটার বিএফটিসি ঘাটে। সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্রির জন্য শত শত মন ইলিশ মাছ উঠছে ট্রলারগুলো থেকে। আড়তদারদের মাধ্যমে পাইকাররা মাছ কিনে পাঠাচ্ছেন দেশের বিভিন্ন মোকামে। যে মাছ এখন বর্তমানে পড়তে আছে 3-4 বছর এরকমের মাছ আপনি পরে নাই। সাগরে এখন ডাকাত নাই, জেলেরা এখন নির্বিঘ্নে মাছ শিকার করতে পারতেছে। আগে এই ঘাটে যারা কাজ করতো 200 টাকা পাইতো, তারা এখন 300-400 টাকা পাইতেছে। বিএফটিসি কর্মকর্তা বলছেন মাছের পরিমাণ বাড়ায় বেড়েছে সরকারি রাজস্ব আদায়ের পরিমাণও। গত বছরের তুলনায় ইনশাআল্লাহ এবার মাছের আমদানি অনেক বেশি। মাছের পরিমাণ বাড়াতে একদিকে যেমন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রেভিনিউ বেশি আদায় হয়েছে। গত বছর পুরো সেপ্টেম্বর মাসে মাত্র 360 মেট্রিক টন ইলিশ মাছ ওঠে বিএফটিসি ঘাটে। আর এ বছর সেপ্টেম্বর মাস শেষ না হতেই 1000 মেট্রিক টনেরও বেশি ইলিশ উঠেছে। সময় সংবাদ, বরগুনা। শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান, সংস্কৃতি ও খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচয় করাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ক্লাব ডি কার্নিভাল। সকালে বিশ্ববিদ্যালয়ে কার্নিভালের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের 42টি ক্লাবের মধ্যে 28টি ক্লাব এই কার্নিভালে অংশ নেয়। এতে 3 দিন ধরে নতুন শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করানো হবে ক্লাবগুলোর। তুলে ধরা হবে বিভিন্ন কার্যক্রম। এতে শিক্ষার্থীরা দেশের সামাজিক, সাংস্কৃতিক, বিজ্ঞান সহ বিভিন্ন কাজে উৎসাহী হবে বলে মনে করা হচ্ছে।
দেশের বাইরের খবর, জর্ডানের এক লেখককে আদালত প্রাঙ্গণে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার জর্ডানের রাজধানী আম্মানের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে নাহিদ হাত্তার নামে ওই ব্যক্তিকে হত্যা করে দুর্বৃত্তরা। সম্প্রতি ফেসবুকে একটি কার্টুন শেয়ার করায় হাত্তারের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগে মামলা করা হয়। রোববার ওই মামলার শুনানির জন্য আদালতে গিয়েছিলেন হাত্তার। সেখানে তাকে পরপর 3টি গুলি করে হত্যা করে এক বন্দুকধারী। ঘটনাস্থল থেকে বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। জয় দিয়ে সিলেট পর্ব শুরু করেছে শেখ জামাল। অষ্টম রাউন্ডের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 5-4 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল শেখ জামালের। টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে এই ম্যাচের জয়টা বেশ প্রয়োজন ছিল হলুদ জার্সিধারীদের। 28 মিনিটে হাইতিয়ান ফরওয়ার্ড ওয়েটসনের গোলে লিড পায় শেখ জামাল। 2 মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ল্যান্ডিং। তবে 34 মিনিটে মান্নাফ রাব্বির গোলে ব্যবধান কমায় ব্রাদার্স, কিন্তু 42 মিনিটে এমেকার গোলে 3-1 এগিয়ে যায় শেখ জামাল। প্রথমার্ধের যোগ করার সময়ে অগাস্টিনের গোলে ম্যাচে ফেরার চেষ্টা করে গোপীবাগের দলটি। এরপর 63 মিনিটে কিংসলে গোল করে জয়ের স্বপ্ন দেখান ব্রাদার্সকে, কিন্তু 71 মিনিটে সারওয়ার জামান নিপু ও 72 মিনিটে ওয়েটসনের গোলে ব্যবধান 5-3 নিয়ে যায় শেখ জামাল। তবে শেষ থেকে কিংসলে আরও একটি গোল করলেও তাতে হার এড়াতে পারেনি ব্রাদার্স। 5-4 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। It's taken. Full toss. It's a wicket for Tashkent Ahmed and a win for Bangladesh by 7 runs. মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে 7 রানের কষ্টার্জিত জয় বাংলাদেশের। প্রথম বোলার হিসেবে কোনো দেশের হয়ে সব ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। সাকিবের সমর্থকদের উল্লাস। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কোর উদ্বেগের জবাব দেবে সরকার, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আবার বললেন বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে। মৃত ঘোষণার পর কেঁদে ওঠা নবজাতক গালিবা অবশেষে মারা গেল চিকিৎসাধীন অবস্থায়। ফরিদপুরের সেই চিকিৎসকের শাস্তি দাবি। রাজধানীর কাঁঠাল বাগান ও হাতিরপুলের র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বিভিন্ন অনিয়মের দায়ে 2টি হাসপাতালকে 22 লাখ টাকা জরিমানা, আটক 3। এবং মাদারীপুরের শিবচরে মোবাইল চুরির অভিযোগে 13 বছরের কিশোরের ওপর বর্বর নির্যাতন। শিকল বাঁধা অবস্থায় উদ্ধার, অভিযুক্ত কামরুল আটক। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। সঙ্গে থাকুন সময়।